সন্ধ্যা নেমে আসছিল ধীরে ধীরে। আকাশটা তখন আর পুরো নীল নেই, ধূসর আর মলিন কমলার মিশ্রণে একটা ক্লান্ত রং। ঠিক সেই সময় চোখে পড়ল পুরনো হাসপাতালটা। হাসপাতাল বললেও যেন ঠিক হাসপাতাল নয়। দেওয়ালের রং উঠে গেছে বহু বছর আগে। জানলার কাঁচে ধুলো জমে আলোকে বিকৃত করে দিচ্ছে। কোথাও কোথাও ভাঙ্গা টিউব লাইট ঝুলে আছে। আলো জ্বলে নিভে আবার জ্বলে, ঠিক যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওটার। আমি দাঁড়িয়েছিলাম গেটের সামনে। ভেতরে ঢুকতে মন একদমই চাইছিল না, অথচ ঢুকতেই হবে, কারণ আমার পরিবারের একজন এখানে ভর্তি। এই জায়গাটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবু যেন হাসপাতালটা নিজেই আমাকে চিনে ফেলেছে। চুপচাপ তাকিয়ে আছে, কিছু একটা বলতে চাইছে কিন্তু বলছে না। চারপাশে অদ্ভুত নীরবতা। পাখির ডাক নেই, মানুষের কথা নেই। শুধু দূরে কোথাও একটা স্ট্রেচারের চাকায় কিচকিচ শব্দ। এক পায়ে গোলাম ভেতরের দিকে, আর তখনই মনে হলো আমি শুধু হাসপাতালে ঢুকছি না, আমি যেন এমন এক জায়গায় পা রাখছি যেখান থেকে সব মানুষ ঠিক একই রকম বেরিয়ে আসে না। আমি ভেতরে ঢুকলাম। হাসপাতালের দরজাটা বন্ধ হতেই বাইরের আলোটা যেন হঠাৎ কেটে গেল। ভেতরে বাতাসটা ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডায় কোনো আরাম নেই। সামনে চোখ পড়ল লিফটটা। এক নজর দেখেই বোঝা যায় এই লিফট বহুদিন ধরেই ক্লান্ত। বোতামগুলোর লেখা মুছে গেছে, কিছু বোতাম আবার অদ্ভুতভাবে বেশি চকচকে, যেন মানুষ বারবার টিপেছে অথচ কোথাও যায়নি। আমি বোতাম টিপলাম, একটা ভারী শব্দ করে দরজাটা খুলল। ভেতরে ঢুকতে কেমন একটা গন্ধ নাকি এলো, পুরনো তেল, মরচে আর এমন কিছু যার নাম দেওয়া যায় না। লিফট উঠতে শুরু করলো। ডিজিটাল ডিসপ্লে নেই, শুধু পুরনো একটা কাঁটা ধীরে ধীরে নড়ছে, আর প্রতিটা তলার সংখ্যা লেখা। হঠাৎ মনে হলো লিফটের ভেতরে আমি একা নই, কিন্তু আয়না তাকেও কাউকে দেখা যায় না। লিফট ধীরে ধীরে উঠছিল, প্রতিটা তলায় থামার সময় একটা ভারী নিঃশ্বাসের মতো শব্দ। আমার পরিবারের মানুষটা যে তলায় ভর্তি, আমি ঠিক সেই বোতামই টিপেছিলাম। হঠাৎ লিফটটা থেমে গেল। দরজার উপরে হাতের লেখায় একটা নাম। অক্ষরগুলো আধা মুছে গেছে, কিছুটা ঘষা, কিছুটা আঁচড় কাটা। আমি বুঝে উঠতে পারলাম না এটা কোন বিভাগ। বাইরে করিডোরটা অন্ধকার, এমন অন্ধকার নয় যেখানে আলো নেই, বরং এমন অন্ধকার যেখানে আলো ঢুকেও হারিয়ে যায়। দেওয়ালের পাশে পুরনো স্ট্রেচার দাঁড়িয়ে, চাকার নিচে শুকনো দাগ। রক্ত নাকি মরছে বোঝা যায় না। কোথাও কোনো নার্স নেই, কোনো রোগীর আওয়াজ নেই, শুধু দূরে একটা নিয়মিত শব্দ। পায়ের শব্দ নাকি কিছু টানার শব্দ বোঝা যায় না।
লিফটের ভেতরে দাঁড়িয়ে আমার মনে হলো এই তলায় নামলে আমি হয়তো আর সেই তলায় ফিরতে পারবো না যেখানে আমার পরিবারের মানুষটা আছে। কিন্তু লিফটের দরজা ইতিমধ্যে পুরো খুলে গেছে। পেছন থেকে কেউ খুব ধীরে ফিসফিস করে বলল, এটাই তো তোমার তলা। আমি লিফট থেকে বেরোলাম। পা রাখতেই মেঝেটা ঠান্ডা লাগলো, অস্বাভাবিক রকম ঠান্ডা, যেন রোদ কোনোদিন এই জায়গায় পৌঁছায়নি। চারপাশে তাকিয়ে প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। করিডোরের দুপাশে সারি সারি শয্যা, প্রতিটা শয্যার উপর সাদা কাপড় দিয়ে ঢাকা দেহ। একটা নয়, চারিদিকে যতদূর চোখ যায়। কাপড়গুলো পরিষ্কার না, আবার পুরো নোংরাও না। কোথাও ভাঁজ পড়েছে, কোথাও আবার শরীরে আকারটা স্পষ্ট হয়ে উঠেছে। হাত, হাঁটু, মুখের অবয়ব। কিন্তু তখনও আমার মাথায় ভয় ঢোকেনি। আমি ভেবেছিলাম হয়তো কোনো ওয়ার্ড, হয়তো ঘুমিয়ে থাকা রোগী, হয়তো অপারেশনের পর বিশ্রাম। আমি ধীরে ধীরে হাঁটছিলাম। জুতোর শব্দটা এই নীরবতার মধ্যে অদ্ভুতভাবে জোরে শোনা যাচ্ছিল। হঠাৎ চোখে পড়ল কোনো শয্যার পাশেই মনিটর নেই, কোনো অক্সিজেন সিলিন্ডার নেই, কোনো নার্সিং চার্ট নেই, শুধু দেহ আর সাদা কাপড়। একটার পাশ দিয়ে যেতে যেতে আমার কোনোই হালকা করে কাপড়টা ছুঁয়ে গেল। ঠিক তখনই বুঝলাম এই কাপড়ের নিচে শরীরটা নড়ছে না, শ্বাস নেই, ওঠানামা নেই, আর কাপড়টা ঠান্ডা। তখনই প্রথমবার মাথার ভেতরে একটা শব্দ বেজে উঠল, এগুলো রোগী না। কিন্তু বাকিটা ভাবার আগেই আমার চোখ আটকে গেল একটা শয্যার দিকে। ওটার সাদা কাপড়ের নিচে মুখের জায়গাটা খোলা। আমি ওই মুখটার দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই চোখের কোণায় কিছু একটা নড়ল। ঘরের একদম শেষ কোণায়, আলো সেখানে পৌঁছায় না ঠিক করে। অন্ধকারটা ঘন জমাট বেঁধেছে, যেন বহুদিন ধরে কেউ ওটাকে সরায়নি। প্রথমে মনে হলো হয়তো আলোয় ভুল দেখছি, হয়তো কোনো যন্ত্র, হয়তো কাপড় ঝোলানো। কিন্তু না, ছায়াটা নড়ছিল ধীরে, অস্বাভাবিক ছন্দে। ওটার গড়ন মানুষের মতো না, কাঁধ দুটো বেশি চওড়া, মাথাটা একটু নিচু, হাতগুলো অস্বাভাবিক লম্বা, মেঝে ছুঁয়ে যাচ্ছে প্রায়। ও কিছু একটা নিয়ে ব্যস্ত। সাদা কাপড়ে ঢাকা একটা দেহ, ওর সামনে আধা খোলা। ওর নড়াচড়ার ভঙ্গি দেখে বোঝা যায় কিছু একটা করছে, কিছু এমন যা দেখা উচিত না। কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে একটা ভেজা কাপড় ছেঁড়ার মতো আওয়াজ। আমার শরীরটা তখন বুঝে ফেলেছে যা মাথা এখনো মানতে চাইছে না। হঠাৎ ছায়াটা ধীরে ধীরে মাথা তুলল। মাথাটা পুরো দেখা গেল না, কিন্তু চোখের জায়গায় দুটো ফাঁকা অন্ধকার আমার দিকেই তাকালো। ঠিক তখনই আমি বুঝলাম আমি এখানে অদৃশ্য নই,
আমি এখানে অতিথিও নই, আমি এখানে খাবারের মতো দাঁড়িয়ে আছি। আর ঠিক পেছনে লিফটের দরজাটা ধীরে ধীরে নিজের থেকেই বন্ধ হতে শুরু করলো। আমার শরীরটা একদম জমে গিয়েছিল, পা দুটো মেঝের সাথে আটকে গেছে যেন। হাঁটুর নিচে কোনো শক্তি নেই। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি শুধু দাঁড়িয়েছিলাম, শ্বাস নিচ্ছিলাম খুব ধীরে, এত ধীরে যেন বাতাসটাও টের না পায় আমি বেঁচে আছি। ছায়াটা তখন আর নড়ছে না, ওর মাথাটা কাত হয়ে আছে, একটা অদ্ভুত কৌতূহল নিয়ে যেন ভাবছে। ঘরের বাতাসটা ভারী হয়ে উঠল। সাদা কাপড়ে ঢাকা দেহগুলো এখন আর শয্যায় শুয়ে থাকা মনে হচ্ছিল না। মনে হচ্ছিল ওরা সবাই চুপচাপ দেখছে। হঠাৎ খুব নিচু স্বরে একটা শব্দ এলো। শব্দ না, একটা শ্বাস। ছায়াটা এক পা এগোলো। মেঝেতে নখের মতো কিছু ঘষার আওয়াজ। আমার চোখ তখন লিফটের দিকে। দরজাটা প্রায় বন্ধ, খুব অল্প ফাঁক। আমি বুঝে গেছিলাম আমি এখন না নড়লে আর কখনো নড়তে পারবো না। ঠিক তখনই আমার কানের পাশে একটা ঠান্ডা ফিসফিস, তুমি তো তোমার মানুষটাকে খুঁজতে এসেছিলে। আমি কাঁপতে কাঁপতে বুঝলাম এই জায়গাটা শুধু মৃতদের জন্য নয়, যারা দেরি করে বোঝে তাদের জন্যও। কোনোভাবে কোথা থেকে যেন একটা শক্তি জোগাড় হলো। সাহস না, ওটা ছিল নিছক বেঁচে থাকার জেদ। পায়ের আঙ্গুলটা আগে নড়ল, তারপর গোড়ালি। মনে হলো হাড়গুলো ভেঙে গেল, তবু আমি নড়লাম। ছায়াটা সেটা টের পেল। ওর মাথাটা হঠাৎ সোজা হলো। গলা থেকে একটা চাপা শব্দ বেরোলো, যেন বহুদিন পর কোনো খেলনা নড়তে দেখেছে। আমি পিছনে এক পা নিলাম, তারপর আর ভাবিনি। এক পা দু পা করে লিফটের দিকে এগোতে লাগলাম। চারপাশের সাদা কাপড়ে ঢাকা দেহগুলো এখন আর নিস্তব্ধ নয়। কাপড়গুলো হালকা করে কেঁপে উঠছে, যেন কেউ নিচে থেকে শুনছে। ছায়াটা দ্রুত এগোলো না, ও হাঁটলো ধীরে, নিশ্চিন্ত ভঙ্গিতে। ও জানে এই জায়গায় দৌড়াতে হয় না। আমি শেষ মুহূর্তে লিফটের ফাঁকে ঢুকে পড়লাম। দরজার বোতাম চাপলাম, দরজা বন্ধ হলো। ভেতরটা অন্ধকার। লিফট কাঁপছে, উঠছেও না নামছেও না। তারপর দরজার ওপারে সেই ছায়া মূর্তিটা এসে দাঁড়ালো। ভেতর থেকে দেখা না গেলেও তার উপস্থিতি স্পষ্ট বোঝা যাচ্ছিল। ও দরজার কাছে মুখ আনলো। ধাতব দরজার ওপারে খুব ধীরে নখ বোলানোর শব্দ। ঠিক তখনই লিফটটা হঠাৎ করে নিচের দিকে নামতে শুরু করলো। আমি দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম যেন। কিন্তু নামার সময় একটা কথাই মাথার ভেতর ঘুরছিল, ও আমাকে ধরেনি, কিন্তু ও আমাকে দেখে ফেলেছে। লিফটটা নামা থামলো। কোনো সতর্ক শব্দ নেই, শুধু হঠাৎ করে একটা ঝাঁকুনি। আমি মাথা তুলে তাকালাম। সারি সারি বোতামের পাশে সেই একই মলিন অক্ষর, সেই তলা। না, এটা হওয়ার কথা না।
আমি বোতাম চাপলাম, কিন্তু কিছুতেই বোতাম কাজ করছে না। ঠিক তখনই লিফটের দরজাটা খুলতে শুরু করলো, ধীরে ধীরে। ফাঁক দিয়ে প্রথমে দেখা গেল সাদা, তারপর আরো সাদা। দরজাটা পুরো খোলার আগেই আমি বুঝে গিয়েছিলাম আমি আবার সেই ঘরেই ফিরে এসেছি। এবার ঘরটা আর আগের মতো নেই। যে শয্যাগুলো তো দেহগুলো শুয়েছিল সেগুলো খালি। সাদা কাপড়গুলো এখন মেঝেতে পড়ে আছে খোলসের মতো। হঠাৎ একটা নাড়াচড়া, একদিক থেকে না, চারিদিক থেকে। ধীরে ধীরে ওরা উঠে আসছে। হাঁটার শব্দ নেই, পায়ের শব্দ নেই, শুধু কাপড় টানার মতো একটা শুকনো আওয়াজ। ওদের মুখ দেখা যায় না ঠিক করে, কিন্তু মাথাগুলো আমার দিকেই ঘোরানো। আমি লিফটের ভেতর দাঁড়িয়ে নড়তে পারছি না। লিফটের দেওয়াল, পেছনের সামনে ওরা। তখনই ঘরের এক কোণা থেকে ওই ছায়াটা আবার দেখা দিল। এবার ও লুকিয়ে নেই, ও দাঁড়িয়ে আছে সোজা হয়ে। ওদের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, এই জন্যেই তোকে ফিরিয়ে এনেছি। সাদা দেহগুলো একসাথে আরও এক ধাপ এগোলো। লিফটের দরজা আবার বন্ধ হতে শুরু করলো। আমি বুঝলাম এই জায়গায় লিফট বাঁচায় না, এটা শুধু ঠিক করে দেয় কে আগে পৌঁছাবে। ঠিক তখনই সব দেহ একসাথে হাত বাড়ালো। আমি সেখানে জ্ঞান হারালাম। হঠাৎ না, ধীরে ধীরে। প্রথমে গলা শুকিয়ে গেল, চিৎকার করতে চাইছিলাম, কিন্তু শব্দটা উঠেই ভেঙে পড়ল। তারপর বুঝলাম আমার নিজের শ্বাসের শব্দও আমি আর শুনতে পাচ্ছি না। সাদা দেহগুলো কাছে এসে গেছে, খুব কাছে। ওদের মুখ নেই ঠিক করে, কিন্তু ওদের উপস্থিতি আছে। ঠান্ডা ভারী একটা হাত আমার কাঁধ ছুঁলো। স্পর্শ না, ওটা যেন টেনে নেওয়া। আরেকটা হাত আমার বুকের উপর। আমি তখন লিফটের ভেতরে দাঁড়িয়ে নেই, আমি যেন মেঝের সাথে এক হয়ে যাচ্ছি। সুব্রত, সুব্রত। হঠাৎ কারো আওয়াজে ঘরের শব্দগুলো মিলিয়ে গেল। ছায়াগুলো ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। সুব্রত, শেষ যে জিনিসটা মনে আছে, সুব্রত। হাসপাতালের দূরে কোথাও একটা নার্স ডাকছে কারো নাম ধরে। এই সুব্রত। তারপর হঠাৎ করে জ্ঞান ফিরল। একটা লম্বা শ্বাস নিজে থেকে বুকের ভেতর ঢুকে পড়ল। চোখ খুললাম, ছায়া নেই, লিফট নেই, সেই দেহগুলো নেই। আমি শুয়ে আছি একটা হাসপাতালের বিছানায়। হাতের পাশে স্লাইনের স্ট্যান্ড, মনিটরের হালকা বিপ বিপ শব্দ। জানলার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকছে। এক মুহূর্ত মনে হলো সবটাই শেষ হয়ে গেছে। তারপর ধীরে ধীরে মাথার ভেতর থেকে ভয়টা খুলে পড়তে লাগলো। আমি বসে উঠলাম, নিজের হাত দিয়ে বুকের ওঠানামা দেখলাম। আমি বেঁচে আছি।
ঠিক তখনই একটা নার্স পর্দা সরিয়ে ঢুকলো, মুখে হালকা হাসি। ভালো লাগছে তো এখন? আজ তো তোমার ছুটি। শব্দটা কানে ঢুকলো, কিন্তু মাথায় ঠিক বসলো না। আমি চারপাশে তাকালাম। এই ঘরটা, এই বিছানাটা, এই গন্ধটা সব চেনা। হঠাৎ করে বুঝে গেলাম আমি কাউকে দেখতে আসিনি, আমি কাউকে খুঁজতেও আসিনি। আমি সেই রোগী যাকে নিয়ে কেউ সন্ধ্যাবেলায় পুরনো হাসপাতালে ঢুকেছিল, যার শরীর সাদা কাপড়ে ঢাকা দেহগুলোর একটার পাশে শুয়েছিল। তাহলে ছায়াটা? ওটা ভয় না, ওটা মৃত্যুও না, ওটা ছিল আমার নিজের অবচেতন মন। যে জায়গায় আমি গিয়েছিলাম তখন শরীরটা এখানে পড়েছিল। নার্স ফাইলটা বন্ধ করলো, বলল, ভাগ্য ভালো, সময় মতো জ্ঞান ফিরে পেয়েছো। নার্স চলে যাওয়ার কিছুক্ষণ পর দরজায় হালকা নক। আমি তাকালাম, ও দাঁড়িয়ে আছে, আমার বন্ধু। চেনা মুখ, চেনা হাসি, চেনা কণ্ঠ। চল বন্ধু, আমি তোকে বাড়ি নিয়ে যাচ্ছি। আমি ধীরে ধীরে উঠে বসলাম, পা মেঝেতে ছোঁয়ালাম। সব ঠিকই লাগছে। কাগজে সই হলো, ব্যান্ডেজ খুলে দেওয়া হলো। তারপর হাসপাতালের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আমি একবার পেছনে তাকালাম। কোথাও কোনো ছায়া নেই, কোথাও সাদা কাপড় নেই। লিফটটাও চুপচাপ দাঁড়িয়ে। বাইরে বেরোতেই সকালের আলো চোখে লাগলো। শহরের শব্দ, জীবনের শব্দ। আমি গভীর শ্বাস নিলাম। আমরা হাঁটতে হাঁটতে গেট পার হলাম। ঠিক তখনই পেছন থেকে হাসপাতালের পুরনো লিফটের একটা শব্দ ভেসে এলো। আমি থামলাম না, পেছনেও তাকালাম না, কারণ কিছু স্বপ্ন ফিরে তাকালেই আবার শুরু হয়। বন্ধু, সব ঠিক তো? আমি হালকা হেসে বললাম, হ্যাঁ, এখন ঠিক। আর আমরা বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হাসপাতালটা আমাদের পেছনে পড়ে রইল, নীরব অপেক্ষায়।